সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো খাতা কলম নিয়ে এবং এই ক্লাসের অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আগেই নোটিশ করা হয়েছে গতকাল। আজকে আমরা অনলাইন ক্লাসের আমার দ্বিতীয় ক্লাস, আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি আমাদের ক্লাস। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। স্ক্রিনের দিকে আমরা লক্ষ্য করি, স্ক্রিন থেকে আমরা শুরু করব। প্রথমে আমার পরিচয়, শিক্ষক পরিচিতি বা আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। তো তারপরে আমাদের কিছু করোনা বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা, অ্যাভয়েড পাবলিক গ্যাদারিংস, তার জন্য সমাগম এড়িয়ে চলার জন্য বলা হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ ফর 20 সেকেন্ডস, অর্থাৎ সাবান অথবা ডিটারজেন্ট যে কোনো ক্ষার জাতীয় জিনিস দিয়ে আমাদের হাত 20 সেকেন্ড ধরে ধৌত করতে হবে। এই ধরনের কথাবার্তায় বলা হচ্ছে করোনা ভাইরাস সংক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য। স্টে হোম, ইটস কুড সেভ লাইফ, অর্থাৎ বাড়িতে থাকতে বলা হচ্ছে, এটা জীবন রক্ষা করতে পারে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্রান্ত উপপাদ্য। মোবাইলের কেন্দ্রীয় প্রবণতার উপপাদ্য, পরিমাপ সংক্রান্ত উপপাদ্য। দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্রান্ত গাণিতিক সমস্যা। আমাদের এই দুইটা বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা দেখি সামনের দিকে আগে দিকে। এই আলোচনা থেকে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে শিখন ফল বা লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস হচ্ছে প্রথম যেটা হচ্ছে 3টি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, জিওমেট্রিক মিন গ্রেটার দেন, হারমোনিক মিন প্রমাণ করতে পারবে। দ্বিতীয়ত 4টি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, জিওমেট্রিক মিন গ্রেটার দেন, হারমোনিক মিন প্রমাণ করতে পারবে। তৃতীয়ত n সংখ্যক অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, জিওমেট্রিক মিন গ্রেটার দেন, হারমোনিক মিন প্রমাণ করতে পারবে। n সংখ্যক সমানুপাতিক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, জিওমেট্রিক মিন গ্রেটার দেন n সংখ্যক সমানুপাতিক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন ইন্টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন স্কোয়ার প্রমাণ করতে পারবে। কোনো নিবেশনের গাণিতিক গড় এবং হারমোনিক তরঙ্গ গড় দেওয়া থাকলে পারে, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় দেওয়া থাকলে গাণিতিক গড় কত হবে সেটা সমাধান করতে পারবে। আমরা এই করার জন্য যেটা আমাদের প্রয়োজন, বুক রেফারেন্স বা বই, কোন কি বই আমরা ফলো করতে পারি তার একটা দেওয়া হচ্ছে, তালিকা দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্র, একে আজাদ, মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করো। উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্র, মোহাম্মদ আহসানুল কবির মিঠু, মৌলিক পরিসংখ্যান মো সিদ্দিকুর রহমান, An Introduction to the Theory of Statistics, R.N. Sheel and S.C. দেবনাথ।
এই বইগুলো মোটামুটি ফলো করলে আমাদের আজকের এই লেকচারটা কভার হয়ে যাবে। আমরা মূল আলোচনায় চলে আসি। প্রশ্ন, দেখাও যে তিনটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। প্রমাণ, মনে করি এ বি ও সি তিনটি অশূন্য ধনাত্মক সংখ্যা। আমরা তিনটা ধনাত্মক সংখ্যা ধরে নিলাম, অশূন্য। সুতরাং উহাদের গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। আমরা জানি গাণিতিক গড়ের সংজ্ঞা অনুসারে যে সংখ্যাগুলোর গাণিতিক গড় করতে হবে সেগুলো যোগ করতে হবে এবং যতগুলো সংখ্যা যোগ করব তত দিয়ে ভাগ করব। সেই হিসাবে আমরা তিনটা সংখ্যা যোগ করেছি এবং 3 দিয়ে ভাগ করেছি। তারপরে এদের জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন কিউবিক রুট এ বি সি, অর্থাৎ জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুসারে আমরা জানি যতগুলো সংখ্যা আর জ্যামিতিক গড় নির্ণয় করতে হবে তাদের সেগুলোকে গুণ করতে হবে এবং তার তততম মূল করতে হবে, তততম মূল। সেই হিসাবে আমরা তিনটে সংখ্যা গুণ করেছি এবং তার কিউবিক রুট করেছি, অর্থাৎ ঘন। তরঙ্গ গড় এইচ এম ইকুয়াল টু 1/1 এ প্লাস 1/বি প্লাস 1/সি ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমরা জানি তরঙ্গ গড়ের সংজ্ঞা উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে, অর্থাৎ কতগুলো সংখ্যার উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে। সেই হিসাবে আমরা এ বি সি তিনটে সংখ্যা ছিল তাকে প্রথমে উল্টো মান করেছি, তারপর তাদেরকে যোগ করেছি, যোগ করে 3 দিয়ে ভাগ করেছি, সেটা হলো উল্টো মানের গাণিতিক গড়। সেই গড়কে যদি আমরা আবার উল্টাই দিই তাহলে পরে সেটা হবে উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মান, অর্থাৎ তাকে বলা হচ্ছে তরঙ্গ গড়। আমরা সংজ্ঞায়িত করে নিলাম তিনটা গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সংজ্ঞায়িত করে নেওয়ার পরে আমরা এখন দেখি যেহেতু বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং কিউবিক এ মাইনাস কিউবিক বি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। যেহেতু বর্গ সংখ্যা আমরা এখানে বর্গ করেছি, এই বর্গ যেহেতু ঋণাত্মক হতে পারে না, সেটা হয় 0 হবে, তার না হলে তার বড় হবে। ঠিক একইভাবে কিউবিক বি মাইনাস কিউবিক সি গ্রেটার দেন অর ইকুয়াল টু হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ এক্ষেত্রেও বি থেকে সি যদি বিয়োগ করি তাকে স্কোয়ার করি, তার মান যেটা হবে হয় 0 হবে, না হলে বড় হবে, ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে কিউবিক সি মাইনাস কিউবিক বি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। যেহেতু এরা আলাদা আলাদাভাবে ঋণাত্মক হবে না, অর্থাৎ 0 অথবা তার বড় হবে, ঠিক তাদেরকে যদি যোগ করি, তাদের যোগ করলে পরেও তারা ঋণাত্মক হতে পারবে না, হয় 0 হবে না হলে বড় হবে। তাই আমরা যোগ করেছি, যেহেতু আলাদা আলাদা এই টার্মগুলো আলাদা আলাদাভাবে তারা হচ্ছে 0 থেকে 0 অথবা তার চেয়ে বড়, তাদের যোগফল অর্থাৎ ধনাত্মক সংখ্যার যোগফল অবশ্যই ধনাত্মক হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এখন এর সাথে আমরা হাফ আইস কিউবিক এ প্লাস কিউবিক বি প্লাস কিউবিক সি গুণ করলাম, আগেরটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, উভয় পক্ষে এটাকে গুণ করলাম, উভয় পক্ষে গুণ করে পাই। উভয় পক্ষে গুণ করার ফলে এই পাশে যে 0 রাইট সাইডের 0-এর সাথে গুণ করার ফলে 0 রয়ে গেল, যার কারণে এখানে কোনো পরিবর্তন হয় নাই, গুণ করার কোনো প্রভাব পড়ে নাই, কারণ এখানে 0-এর সাথে যাই গুণ করি না কেন 0ই হবে। এখন এই যে আমরা এটা গুণ করার একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এটা গুণ করেছি, সেটা হচ্ছে যে এটা একটা ফর্মুলাতে পড়ে। ফর্মুলাটা কি আমরা এখানে দেখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3i এ বি সি ইকুয়াল টু হাফ আইস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা এই রাইট টার্মটা আমাদেরকে এখানে আছে, হাফ আইস এ কিউবিক এ প্লাস কিউবিক বি প্লাস কিউবিক সি, তার সাথে এই যোগের টার্মগুলো আমাদেরকে রয়ে গেছে, যার কারণে আমরা এখানে আমরা লিখতে পারি যে এ কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3i এ কিউব বি কিউব সি কিউব গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমরা সেক্ষেত্রে কিউবিক ছিল, কিউবিক রুট ছিল আর তার কিউব ছিল, তার মানে
আমাদের হচ্ছে কেটে যায়, শুধু থাকে এ বি সি, তাতে -3i(a)b(c) তার পাওয়ার 1/3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা উভয় পক্ষে 3i³ abc যোগ করে পাই। এই সমীকরণের উপরের সমীকরণে উভয় পক্ষে কিউবিক এ 3i³ abc এটা যোগ করলে পরে এই পরের ইকুয়েশনটা পাওয়া যায়। পরের ইকুয়েশন থেকে যোগ করলে পরে এখানে যোগ বিয়োগে কেটে যায়, এইদিকে রাইট সাইডে 3i³ abc রয়ে যায়। এখন আমরা উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করি, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পরে আমরা যেটা পাবো a + b + c ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন ইকুয়াল টু a³ abc। আমরা এইটা সম্বন্ধে এখন দেখো তো কোনো একটা সাথে মিলে যায় কিনা। এটা মিলে যায়, হ্যাঁ। এটা হচ্ছে কি আর কিছুই না am, অর্থাৎ গাণিতিক গড় গ্রেটার দেন ইকুয়াল টু, এটা কি আর কিছুই না, এটা হচ্ছে যে জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন। তাহলে পরে আমরা লিখতে পারি am গ্রেটার দেন অর ইকুয়াল টু gm। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তারপর আমরা দেখি পরবর্তীতে অনুরূপভাবে প্রমাণ করা যায়। আমরা একইভাবে ওইটা নিই, একটা এর বদলে 1/a, বির বদলে 1/b এবং সির বদলে 1/c বসায়ে আমরা এইটাকে লিখতে পারি। তারপরে হচ্ছে যে একই রকম করে একই সূত্র, এখানে হাফ আইস এইটুকু উভয় পক্ষে গুণ করলাম। উভয় পক্ষে গুণ করার ফলে আমাদের এই পাশে 0 কারণে এই পাশে তো আর পাওয়া যাচ্ছে না, 0 রয়ে গেল। এটা একইভাবে আগের সূত্রই প্রয়োগ করলাম। আগের সূত্র প্রয়োগ করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে ওইটা কি সূত্র প্রয়োগ করেছি তার একটা কি নোট দিয়ে রাখছি। এখন 1/a + 1/b + 1/c -3/³ abc গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। উভয় পক্ষে 3/³ abc যোগ করলে পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে 1/a + 1/b + 1/c গ্রেটার দেন ইকুয়াল টু 3/³ abc কিউবিক এখন এই তিনটাকে আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ 3 দিয়ে আমরা কি ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে পরে আমাদের সমীকরণটা এরকম হয়। তারপরে আমরা সেখান থেকে যেটা পাই 1/hm গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/gm। তাহলে পরে এখান থেকে আমরা gm গ্রেটার দেন hm পাই। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। 2 নং সমীকরণ থেকে আমরা যেটা বুঝতে পারি এখন 1 নং এবং 2 নং সমীকরণ সমতা করে আমরা পাই হচ্ছে am গ্রেটার দেন gm গ্রেটার দেন hm। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওটা বারবার ব্যাক করে প্লে করলে পরে তোমরা বুঝতে পারবা এখানে কোথায় সমস্ত জায়গায় নোট দেওয়া আছে। এবং এখানে পরিসংখ্যান এবং গণিতের মিশ্রণ, এখানে কিছু কিছু জায়গায় পরিসংখ্যান আর কিছু কিছু জায়গায় গণিতের প্রভাবটাই এখানে বেশি। আমরা গণিতের কিউবিক সূত্রটা প্রয়োগ করেছি এখানে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখাও যে 4টি আসন্ন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে am গ্রেটার দেন ইকুয়াল gm গ্রেটার দেন ইকুয়াল hm। আমরা আগে যেটা করলাম সেই একই উপপাদ্য 4টি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করে দেখতে চাই। 3টির জন্য আগের বার করেছি, 4টির জন্য করতে চাই। এই উপপাদ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এইগুলা প্রতিবারই পরীক্ষায় আসে এবং প্রতিবারই দেখা যায় খুবই ইম্পর্টেন্ট। প্রতিবারই এর থেকে অঙ্ক অথবা থিওরাম প্রমাণ আসে। আমরা সেজন্য সব ধরনের প্রমাণটাই আমরা দেখতে যাচ্ছি একই সাথে। আমরা দেখি এটা প্রমাণ করে দেখি। মনে করা যাক এ বি সি ও ডি 4টি অশূন্য ধনাত্মক সংখ্যা। আমাদের এখানে 4টি অশূন্য। আমরা বারবার অশূন্য কথা বলছি। অশূন্য শূন্য হলে কি হতো বা ঋণাত্মক হলে কি হতো আমরা কেউ বলতে পারবো? এখানে শূন্য হলে কি অসুবিধা হতো বা অশূন্য আর ঋণাত্মক হলেই বা সমস্যা কি হতো? অশূন্য হলে পরে শূন্য হলে পরে যে সমস্যাটা হতো জ্যামিতিক গড় আমরা নির্ণয় করতে পারতাম না। আমরা জানি জ্যামিতিক গড় হচ্ছে প্রোডাক্ট, গুণ আকারে থাকে। সংখ্যাগুলো গুণ আকারে থাকে। আর কোন সংখ্যা যদি গুণ থাকে তাহলে পরে সেই সংখ্যার জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। 0 থাকলে পরে কোনো টার্ম 0 হলে পরে সমস্ত টার্মটাই 0 হয়ে যায়, যার কারণে আর জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। এটা জ্যামিতিক গড়ের সীমাবদ্ধতা।
আবার হচ্ছে যে হারমোনিক মিন বা তরঙ্গ গড় কোনো সংখ্যার যদি হচ্ছে কি 0 থাকে, তাহলে পরে আমাদের এখানে উল্টো মান থাকে 1/0, মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। কোনো অসংজ্ঞায়িত হয়ে গেলে আর ওটা দিয়ে আমরা কাজ করতে পারি না, যার কারণে জিরো থাকলে পরে, যার কারণে এখানে বারবারই বলা হয়েছে অশূন্য ধনাত্মক। আর ঋণাত্মক হলে কি অসুবিধা? ঋণাত্মক হলে জিওমেট্রিক মিন নির্ণয় করা যায় না, ঋণাত্মক সংখ্যার জিওমেট্রিক বা জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, যার কারণে এখানে আমাদের অশূন্য হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে এবং 0 হওয়া চলবে না। সেজন্য আমরা বারবারই বলছি 4টি অশূন্য ধনাত্মক, 3টি অশূন্য ধনাত্মক, nটি অশূন্য ধনাত্মক বা 2টি অশূন্য ধনাত্মক সংখ্যা। আমরা মনে করা যাক এ বি সি ও ডি 4টি অশূন্য ধনাত্মক সংখ্যা ধরে নিলাম। সুতরাং ওদের গাণিতিক গড় সংজ্ঞা অনুসারে, গাণিতিক গড়ের সংজ্ঞা এখানে আমরা আর কিছুই করি না, গাণিতিক গড়ের সংজ্ঞা অনুসারে লিখেছি। 4টাকে আমরা যোগ করেছি, তারপরে 4 দিয়ে ভাগ করেছি। তারপরে হচ্ছে যে জ্যামিতিক গড় এ বি সি ডি গুণ করেছি, তার হচ্ছে 4তম মূল নিয়েছি, 4তম মূল করেছি। এবং তরঙ্গ গড় HM = আগে আমরা কি 4টাকে উল্টো মান করেছি, উল্টো মান করার পর যোগ করেছি, যোগ করে 4 দিয়ে ভাগ করেছি। সেই উল্টো মান, এই ভাগফলটাকে আবার কি করেছি, আবার উল্টো মান করেছি, যেটা উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানই হচ্ছে তরঙ্গ গড়। আমরা সেই সংজ্ঞা অনুসারে লিখেছি। তো সংজ্ঞা শেষে আমরা এখন আরও একটু আমাদেরকে ধরতে হবে, আর ধরে নিতে হবে যে x = আমরা নতুন আরেকটা চলক ধরি, x = a + b/2 এবং y = c + d/2, দুইটা করে আমরা যোগ করে একটা x নাম দিয়েছি আর একটা y নাম দিয়েছি। যেহেতু বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না সেই আগের কথাই, সুতরাং x - y² > 0, যেহেতু ঋণাত্মক হতে পারবে না, 0 হবে অথবা তার বড় হবে। তাহলে পরে এখান থেকে আমরা একটা সূত্র বসাই, x - y² > 0 আমরা লিখতে পারি x + y² - 4x y > 0। এখান থেকে আমরা কি করতে পারি, উভয় পক্ষে 4x + y যোগ করি। যোগ করলে পরে যে কাজটা হবে, আমাদের x + y² > 4xy। এখন এটাকে আমরা x + y, এখানে বর্গ ছিল, বর্গটাকে আমরা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে পরে যে হবে x + y > ওই পাশে 4 ছিল, বর্গমূল করলে 2 হবে, আর xy বর্গমূল থাকবে। এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, x + y / 2 > x √x * y, অর্থাৎ আমরা প্রোডাক্ট টার্মের উপরে বর্গ আছে, যার বর্গমূল আছে, যেটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম, x এর উপর করে দিলাম এবং y এর উপর ভাগ করে দিলাম। আলাদা আলাদা করে দিলেও আগের ফলাফলের কোনো পরিবর্তন হয় না, যার কারণে আমরা এটা অনায়াসেই লিখতে পারি। এখন আমরা x আর y এর মান বসাই, x এবং y এর মান বসালে যেটা পাই, আমরা জানি x = লিখেছি a + b/2 এবং y = লিখেছি c + d/2, যার কারণে a + b/2 + c + d/2 > 2 দুই পাশেই আমরা x ও y এর মান বসাই দিই। মান বসালে আমরা যেমনটি পাই আর কি। এখন আমরা ওখানে একটা সরল করেছি, সরল করলে a + b + c + d / 4 > a + b/2 √c + d/2, অর্থাৎ পাওয়ার বলা যে কথা, পাওয়ার 1/2 বলা যে কথা, স্কয়ার রুট বলা একই কথা। এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আমাদের একটা কথা, যদি x + y / 2 > x to the power half into y to the power half হয়, তাহলে পরে আমরা a + b/2 > a to power half into b to the power half বলতেই পারি। ওইটার মতো করে আমরা আগের ইকুয়েশনের মতো করে বলতে পারি, এটা আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি ওইটা x + y / 2 √x into √y হয়, তাহলে পরে a + b/2 > a
টু পাওয়ার হাফ ইন্টু বি টু দ্য পাওয়ার হাফ হবে নিঃসন্দেহে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখান থেকে আমরা উভয় পক্ষে পাওয়ার উভয় পক্ষে স্কোয়ার রুট করি। উভয় পক্ষে স্কোয়ার রুট করলে পরে 1 প্লাস এ প্লাস বি বাই টু তার পাওয়ার 1/2 গ্রেটার দেন ইকুয়াল টু a/2 তার পাওয়ার ওখানে আগেই ছিল হাফ, আর আগে আমরা আরও হাফ পাওয়ার কি করলাম, তাহলে পরে যোগ করলে পরে হচ্ছে যে হলো 1/4 হয়ে যায়। এটা একটা তেমনইভাবে সি প্লাস ডি বাই টু গ্রেটার দেন ইকুয়াল টু সি টু দ্য পাওয়ার হাফ ইন্টু ডি টু দ্য পাওয়ার হাফ। একই সাথে এখানকে আবার স্কোয়ার রুট করলাম, স্কোয়ার রুট করার পরে দাঁড়ালো সি প্লাস ডি বাই টু টু পাওয়ার হাফ গ্রেটার দেন ইকুয়াল টু সি প্লাস ডি টু পাওয়ার 1/4। এখন তাহলে পরে আমরা এই দুটাকে যদি কম্বাইন করে নিই, এ প্লাস বি বাই টু দ্য পাওয়ার হাফ ইন্টু সি প্লাস ডি বাই টু দ্য পাওয়ার হাফ গ্রেটার দেন ইকুয়াল টু কী হবে, এ বি সি ডি তার পাওয়ার 1/4 হবে। ইকুয়েশন 3 দিলাম। তাহলে ইকুয়েশন সমীকরণ 2 এবং 3 নং হতে আমরা যেটা পাই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল টু এ বি সি ডি তার পাওয়ার হবে 1/4। কারণ আমরা 2 নম্বর ইকুয়েশনের রাইট সাইডে ছিল এ প্লাস বি বাই টু দ্য পাওয়ার হাফ ইন্টু সি প্লাস ডি বাই টু দ্য পাওয়ার হাফ। এই হাফের বদলে আমরা এ বি সি ডি তার পাওয়ার 1/4 বসিয়ে দিলাম। এটাকে আমরা 4 নং সমীকরণ দিই। তাহলে পরে এখান থেকে আমরা যেটা পাই, এখান থেকে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দ্য পাওয়ার ডিভাইডেড বাই 4 গ্রেটার দেন ইকুয়াল টু এ বি সি ডি পাওয়ার। এটা লেফট সাইডে 4 নং সমীকরণের লেফট সাইডে আমরা যেটা দেখছি এটা হচ্ছে কি কিছুই না গাণিতিক গড়, আর রাইট সাইডে আর এটা কিছুই না কি জ্যামিতিক গড়। তাহলে সমীকরণ 4 এ বি সি এবং ডি এর স্থলে 1/a 1/b 1/c এবং 1/d বসিয়ে পাই। ডি বসালে পরে 4 নং সমীকরণে যদি এর বদলে 1/a, বির বদলে 1/b, সির বদলে 1/c এবং ডির বদলে 1/d পাই, এবং নিচে ছিল 4 থেকে গেল ভাগ আকারে গ্রেটার দেন ইকুয়াল টু 1/, যেহেতু সব জায়গায় 1/, আছে তাহলে পরে 1/a b c তার পাওয়ার কি হবে 1/4। তাহলে পরে এইটা আর কিছুই না, এইটাকে আমরা কি বলতে পারি, এইটুকু হচ্ছে, এইটুকু যদি একটা উল্টা দিই তাহলে পরে 1/hm হয়। 1/hm মানে 1/ তরঙ্গ গড় গ্রেটার দেন ইকুয়াল টু 1/gm। এটা হচ্ছে কি নিচেরটুকু, এই নিচেরটুকু শুধুমাত্র gm, এই নিচেরটুকু হচ্ছে gm, সেজন্য 1/gm। আমরা এটাকে কি করতে পারি, তাহলে পরে gm গ্রেটার দেন ইকুয়াল টু hm। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন যেটা করতে হবে, সমীকরণ 5 এবং 6 হতে পাই আমরা 5 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণকে কম্বাইন করি। কম্বাইন করলে পরে যেটা হবে am গ্রেটার দেন ইকুয়াল টু gm গ্রেটার দেন ইকুয়াল টু hm। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা সেটা করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। কি শিক্ষার্থী বিন্দু, তোমাদের কি খুব বুঝতে খুব কষ্ট হচ্ছে? খুব কঠিন কথা বলে ফেলছি? এগুলা কি তোমরা আগে শোনোনি? আগে এই কথাগুলা কি বলা হয়নি? এই সূত্রগুলা কি প্রয়োগ আগে কখনো করা হয়নি? এখানে আমি বলেছি, আগেই বলেছি, এখানে পরিসংখ্যানের চেয়ে গণিতই বেশি। এখানে পরিসংখ্যান অল্প অল্প থাকবে, পরিসংখ্যানের টার্ম অল্প থাকবে, কিন্তু গণিতের প্রয়োগটাই সবচেয়ে বেশি। যার কারণে আমাদের গণিতের বিষয়গুলো আমরা যা উচ্চ মাধ্যমিক এবং এসএসসি লেভেলে যা পড়েছি তার বেশি নয়। এই গণিতগুলা উচ্চ মাধ্যমিক পর্যায়ের গণিতই এখানে প্রয়োগ করা হচ্ছে, এসএসসি লেভেলের গণিতগুলাই এখানে প্রয়োগ করা হচ্ছে, যার কারণে তোমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা কি দেখি, দেখাও যে n সংখ্যক অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে am গ্রেটার দেন gm গ্রেটার দেন hm। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বিভিন্ন বছরের ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলাম, এই বছর বিভিন্ন বছরে এগুলো এই প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্ন এই ধরনের 2টার জন্য, 3টার জন্য, 4টার জন্য
এন সংখ্যকের জন্য যে কোনো প্রশ্নই বারবার পরীক্ষায় আসে ঘুরে ফিরে। তো এই থিওরামটা তোমাদেরকে সব রেডি রাখতে হবে, যে কোনোটার জন্যই প্রস্তুত থাকতে হবে, যে কোনোটাই আসবে এবং এর অ্যাপ্লিকেশন আমাদের পরীক্ষায় আসবে, যার কারণে আমাদেরকে হয় থিওরাম আসবে না এর অ্যাপ্লিকেশন আসবে। আমরা থিওরাম দেখাচ্ছি, অ্যাপ্লিকেশনও নিশ্চয় দেখাবো। শুরু করি। এন সংখ্যক অশূন্য ধনাত্মক। অশূন্য কেন হবে আমরা সে কথা একটু আগেই বর্ণনা করেছি, কেন এটা অশূন্য হবে, কেন শূন্য হলে কি দোষ, ঋণাত্মক হলে কি সমস্যা, আমরা সেটা বর্ণনা একটু আগেই করেছি। শূন্য হলে পরে জ্যামিতিক গড় তরঙ্গ গড় নির্ণয় করা যায় না, ঋণাত্মক হলে পরে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। মনে করা যাক x1 x2 xn এন সংখ্যক অশূন্য ধনাত্মক সংখ্যা। এখানে একটু ভুল আছে, এন সংখ্যক অশূন্য ধনাত্মক সংখ্যা যাদের গাণিতিক গড় কি হবে, x1 প্লাস x2 প্লাস ডট ডট xn ডিভাইডেড বাই n। তাহলে পরে আমরা এখানে হচ্ছে যে এটা একটা 1 নম্বর সমীকরণ দিই। 2 নম্বর হচ্ছে কি জিওমেট্রিক গড় এ ধরেছি আমরা। এ ধরার কারণ হচ্ছে এম না লিখে আমরা একটু সংক্ষেপে লিখেছি, কারণ আমাদের অনেকগুলো নোটেশন তৈরি হয়ে যাবে, নোটেশনগুলো মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে যে এম না লিখে সরাসরি এ লিখেছি, আর একটু নোটেশনটা সংক্ষিপ্ত করেছি। এ বলতে অ্যারিথমেটিক মিন, জি বলতে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের সংজ্ঞা অনুযায়ী আমরা গুণ করে তার তততম এনতম মূল নিয়েছি। তরঙ্গ গড় নিয়েছি এইচ তাতে উল্টো মানের যোগ করেছি, এন দিয়ে ভাগ করেছি, তাকে আবার উল্টো মান করেছি। তিনটা সংজ্ঞাকে আমরা তিনটা সমীকরণ দিয়েছি, 1, 2 এবং 3। এখন আমরা ধরি xi মাইনাস এ ইকুয়াল টু ডিআই, এ অর্থাৎ গাণিতিক গড়। এখানে গাণিতিক xi থেকে এ গাণিতিক গড় বিয়োগ করার পরে আমরা পেয়েছি ডিআই বা xi ইকুয়াল টু এ প্লাস ডিআই। এখানে সামেশন ডিআই ইকুয়াল টু 0। আমরা একটা জানি গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের সমষ্টি 0। আমরা একটা পড়েছি, আমরা একটা গাণিতিক গড়ের বৈশিষ্ট্য পড়েছি, যদি গড় থেকে সংখ্যাগুলি ব্যবধান করি, তাকে যোগ করলে পরে যেটা ফলাফল পাবো সেটা 0 হবে, যার কারণে সামেশন ডিআই ইকুয়াল টু 0। তো আমরা সেই বৈশিষ্ট্যটাকে এখানে আমরা লিখেছি, সামেশন ডিআই ইকুয়াল টু 0। অনুমান গ্রহণ করি। এখানে অনুমান গ্রহণ করা হচ্ছে যে তথ্য সারিতে অস্বাভাবিক কোনো মান নাই, অর্থাৎ কোনো মান এমন কোনো উচ্চ মান নাই বা এমন কোনো ছোট মানও নাই বা এমন কোনো বড় মানও নাই, অর্থাৎ কোনো প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয় নাই। তথ্য সারিটা প্রান্তিক মান দ্বারা প্রভাবিত হয় নাই। প্রান্তিক মান থাকলে কি হয় আমরা জানি, গাণিতিক গড় প্রান্তিক মান দ্বারা চরমভাবে প্রভাবিত হয়। অর্থাৎ গাণিতিক গড় যদি তথ্য সারিতে কোনো একটা ভ্যালু খুব ছোট বা কোনো একটা ভ্যালু খুব বড় হয়, তাহলে পরে তার গড় অনেক পরিবর্তন হয়, প্রভাবিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তার মানে তথ্য সারিকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হয়। যার কারণে আমরা অনুমান গ্রহণ করে নিচ্ছি যে তথ্য সারিতে অস্বাভাবিক কোনো মান নাই এবং ডিআই লেস দেন এ, অর্থাৎ ডিআই যেটা হবে সেটা কি গড়ের থেকে ছোট হবে, অর্থাৎ ডিআই অ্যাবসলিউট ডিআই ডিভাইডেড বাই এ লেস দেন ইকুয়াল টু 1 হবে। এখন 2 নং এর উভয় পক্ষে লগ নিয়ে পাই। 2 নং সমীকরণটা ছিল হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের উভয় পক্ষে কি আমরা কি লগারিদম নিই, লগারিদম গুণ করলে পরে হচ্ছে লগ জি ইকুয়াল টু লগ x1 x2 ডট ডট xn তার পাওয়ার 1/n। আমরা লগারিদম নিলাম উভয় পক্ষে। কোনো সমীকরণে যদি কোনো কিছু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই তাহলে পরে উভয় পক্ষেই করতে হবে, এটাই হচ্ছে গণিতের সাধারণ নিয়ম। এটা আমরা সমতা বিধান করতে হবে, কোনো সমীকরণের কোনো এক পাশে আমরা চেঞ্জ করতে পারি না। যদি কোনো কিছু যোগ করতে হয় তাহলে পরে উভয় পক্ষেই যোগ করব, যদি গুণ করতে হয় উভয় পক্ষেই গুণ করব, যদি ভাগ করতে হয় উভয় পক্ষেই ভাগ করব। এটাই
তাহলে পরে সমতা রক্ষা হবে, না হলে সমতা রক্ষা হবে না, অসম হয়ে যাবে। তো আমরা লগারিদম উভয় পক্ষেই নিলাম, তাহলে পরে যেটা পাবো লগারিদম নেওয়ার ফলে পাওয়ার যেটা থাকে, পাওয়ার তোমরা সবাই জানো যে পাওয়ার লগারিদম থাকলে পাওয়ার তার পাওয়ার লগের আগে চলে আসে, সেই হিসাবে 1/n পাওয়ার ছিল, সেটাকে আমরা লগের আগে নিয়ে আসলাম 1/n ইন্টু লগ x1 x2 xn। পরের ইকুয়েশনে যে দেখা যাচ্ছে আমরা লগারিদম সাথে যদি কোনো প্রোডাক্ট গুণ আকারে থাকে সেটাকে আমরা কি লগারিদম সহ যোগ আকারে লিখতে পারি। তাহলে পরে 1/n রেখে দিলাম, লগ x1 প্লাস লগ x2 প্লাস ডট ডট প্লাস লগ xn। এখন 1/n রেখে দিলাম, এখানে লগ x1 প্লাস লগ x2 এটা যে যোগ আকারে আছে, এটাকে আমরা কি পরিসংখ্যানের ভাষায় কি সামেশন আকারে লিখতে পারি, 1/n সামেশন লগ xi। পরের ইকুয়েশন যেটা আমরা 1/n সামেশন লগ xi এর মান বসালাম, xi ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম a প্লাস di, তাহলে থাকলো 1/n সামেশন লগ a কমন নিলাম, এখান থেকে a কমন নিলে a ব্র্যাকেটের বাইরে রাখলাম a 1 প্লাস di ডিভাইডেড বাই a কমন নেওয়ার ফলে আমরা সমীকরণ যেটা পেলাম সেটাকে এখন আমরা কি একে আমরা আলাদা করে লগের আগে গুণ আকারে ছিল a ইন্টু 1 প্লাস ডিআই ডিভাইডেড বাই a, তার আগে ছিল লগ, অর্থাৎ গুণ আকারে ছিল দুইটা টার্ম, প্রোডাক্ট আকারে ছিল দুইটা টার্ম। প্রোডাক্ট আকারে যদি থাকে তাহলে পরে সেটা আমাদেরকে সেইটা আমাদের যে করতে হবে এখন হচ্ছে যে লগারিদমের প্রপার্টিজ অনুযায়ী প্রোডাক্ট থাকলে সেটা যোগ আকারে হয়ে যাবে, তাহলে পরে আমরা সেটাকে যোগ আকারে বন্টন করে দিই 1/n সামেশন লগ a প্লাস 1/n সামেশন লগ 1 প্লাস ডিআই বাই a। পরবর্তীতে কি দেখা হয় দেখা যাক 1/n সামেশন লগ a, এখন এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, এই সমীকরণটাই এটা হচ্ছে ধ্রুবক এবং ডিআইটাই হচ্ছে চলক, ডিআইকে আমরা চলক ধরে রাখবো, আর হচ্ছে এ আই হচ্ছে ধ্রুবক। যেহেতু 1/n সামেশন লগ এ আমরা জানি সামেশন ধ্রুবককে সামেশন করলে তার মান পদসংখ্যার সমান হয়, অর্থাৎ সামেশন এ করলে এর মান হবে এন এ, অর্থাৎ যে পদ সংখ্যা এখানে কত n সংখ্যক পদ আছে, তার মানে পদ সংখ্যা n, তার মানে হচ্ছে যে এ কে যদি আমরা সামেশন করি তাহলে পরে তার মান হবে n a, তার সেই হিসাবে হলো সামেশন লগ a ইকুয়াল টু n লগ a, তার আগে ছিল 1/n আর n কাটাকাটি যে শুধুমাত্র লগ a থাকলো প্লাস 1/n সামেশন লগ 1 প্লাস ডিআই বাই a। আমরা এখানে লগ এ কেন হলো তার একটা নোট এখানে দিয়েছি, ধ্রুবককে সামেশন করলে তার মান পদ সংখ্যা সমান হয়। এখন আমরা যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে লগ 1 প্লাস ডিআই বাই এ কে ডিআই বাই এ এর ঊর্ধ্বগামী মাত্রায় অর্থাৎ অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডিআই মাত্রায় টেইলরের পদ্ধতি, আমরা টেইলার এক্সপানশন পদ্ধতি উচ্চ মাধ্যমিকে শিখে যাচ্ছি, টেইলার এক্সপানশন পদ্ধতি, অর্থাৎ টেইলার পদ্ধতি সম্প্রসারণ করি এবং তৃতীয় মাত্রা অর্থাৎ থার্ড পাওয়ারের এবং তার পরবর্তী পদগুলোকে বাদ দিয়ে দিই, তৃতীয় টার্ম এবং তার পরবর্তী টার্মগুলোকে বাদ দিয়ে যেটা পাই সেটা দেখা যায় কি পাই, লগ 1 প্লাস ডিআই বাই এ ইকুয়াল টু ডিআই বাই এ মাইনাস ডিআই বাই এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2y 1 প্লাস থেটা ইজ ডিআই বাই এ হোল স্কোয়ার। আমরা এখানে থেটার মান কি হবে সেটা বলে দিচ্ছি, থেটা লেস দ্যান ইকুয়াল টু থেটা লেস দ্যান ইকুয়াল 0 লেস দ্যান থেটা লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ থেটার মান 0 থেকে 1-এর মধ্যে থাকবে। থেটা অর্থাৎ থেটার মানটা কি মান গ্রহণ করবে সেটা বলে দেওয়া হচ্ছে, থেটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে এর মান গ্রহণ করবে। তার পরবর্তীতে আমরা সমীকরণে সামেশন যুক্ত করি, আমাদের সামেশন লাগবে, আগের সমীকরণগুলোতে সামেশন আছে, আমরা আগে আমাদের যা আছে সেই কাজগুলো আগে করে যাচ্ছি। সামেশন লগ 1 প্লাস ডিআই বাই এ
ইকুয়াল টু সামেশন, যেহেতু এখানে সামেশন আছে সবগুলা টার্মের সাথে সামেশন যুক্ত হবে, সামেশন ডিআই বাই এ মাইনাস সামেশন ডিআই বাই এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2i এ প্লাস থিটা ডিআই বাই এ হোল স্কোয়ার। এটা আমরা আর কি এই সমীকরণটার সাথে কিছুই করে নাই, শুধুমাত্র সামেশন যুক্ত করেছি। তারপর পরবর্তীতে আমরা সামেশন যুক্ত করার পর যে কাজটা হলো, এখন ইকুয়াল টুর পরের থেকে দেখি ইকুয়াল টু 0 মাইনাস সামেশন ডিআই বাই এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2i এ প্লাস থিটা ডিআই বাই এ হোল স্কোয়ার। এখন প্রথম টার্মটা ইকুয়াল টু রাইট সাইডের প্রথমটা 0 হলো কেন বলতে পারবা কেউ? না বলার কোনো কারণই নাই, কারণ আমরা পাশেই আমরা নোট দিয়ে রাখছি, যেহেতু সামেশন ডিআই ইকুয়াল টু 0। সামেশন ডিআই কেন 0 আমরা তার বর্ণনা ব্যাখ্যা আগেই বলেছি, যে ডিআই ইকুয়াল টু এক্সআই ডিআই ইকুয়াল টু যেটা গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের সমষ্টি, গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের সমষ্টি 0, অর্থাৎ ব্যবধানের সমষ্টি যেটা 0 সেটা আমরা এখানে তার নোট আগেই দিয়ে রাখছিলাম। এখন দেখা যাচ্ছে কি আমরা এখন এইটাকে আগের সমীকরণে নিয়ে যাই, লগ জি ইকুয়াল টু লগ এ প্লাস 0 মাইনাস 1 বাই এন সামেশন ডিআই বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই 2i 1 প্লাস থিটা ডিআই স্কোয়ার বাই এ হোল স্কোয়ার। এটা কোথা থেকে আসলে বুঝতে পারছো? আমরা প্রথম সমীকরণে লগ জি ইকুয়াল টু লগ এ, তারপরে ছিল লগ, তারপরে যেটা ছিল লগ 1 প্লাস ডিআই বাই এ, এইটুকু আমরা নিয়ে টেইলার এক্সপানশন করেছিলাম। টেইলার এক্সপানশন থেকে আমরা এই আগের প্রথম সমীকরণ মূল সমীকরণে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে লগ জি ইকুয়াল টু লগ এ প্লাস 0 মাইনাস এই টার্মটা, এই বড় টার্মটা আছে এখানে। দেখা যাচ্ছে কি আমরা লগ জি ইকুয়াল টু লগ এ প্লাস 0 মাইনাস এই টার্মটা একটা কি ধনাত্মক টার্ম, ধনাত্মক টার্ম হবে না? এটা অবশ্যই একটা ধনাত্মক টার্ম হবে, যার কারণে আমরা বলেছি একটি ধনাত্মক মান আছে। তাহলে পরে লগ জির সমান হতে হলে পরে লগ এর সাথে আরো কি লগ জির সমান হতে হলে পরে লগ এর সাথে কিছু ধনাত্মক টার্ম বিয়োগ করতে হবে। অর্থাৎ দুইটা যদি সমান হতে হয়, লগ জির সাথে যদি লগ এর সমান হতে হয়, তাহলে লগ এ থেকে কিছু ধনাত্মক মান বাদ দিয়ে দিতে হবে। কিছু ধনাত্মক মান যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পরেই সমান হবে। যদি এই ধনাত্মক টার্মটা না থাকতো তাহলে কি হতো? ধনাত্মক টার্মটা যদি না থাকতো তাহলে পরে লগ এ বড় হতো, লগ জি ছোট হতো। বোঝা যাচ্ছে বিষয়টা? কারণ হচ্ছে আমরা এখানে ধনাত্মক টার্ম কিছু বাদ দেওয়ার সাথে সাথে সমান হচ্ছে, কিন্তু যদি বাদ না দিই তাহলে পরে কি লগ এটাই বড় হবে। সেক্ষেত্রে এখন আমরা তাহলে পরে দেখতে পাবো উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দিই। লগ বাদ দিলে কি হবে? জি লেস দ্যান ইকুয়াল টু এ, অর্থাৎ এ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু জি হবে। আমরা এটাকে 4 নম্বর সমীকরণ দিয়েই 4 নম্বর সমীকরণ থেকে আবার আমরা জানি 1 বাই এন, এটাকে উল্টো মান করলাম, উল্টো মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এটাকে যদি উল্টো মান গুণ আকারে রাখি আর এটাকে যদি যোগ আকারে রাখি, এটা হচ্ছে কি এটা আর কিছুই না জিওমেট্রিক মিন হবে। এটা আর কিছুই না কি হবে? জিওমেট্রিক মিন। আর এটা কি আর কিছুই না 1 বাই হারমোনিক মিন হবে। এটা তার মানে কি 1 বাই এইচ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 1 বাই জি, অর্থাৎ জি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এইচ হবে। তাহলে সমীকরণ 4 এবং 5 এই দুটাকে সমতা বিধান করলে পারে, তাহলে আমরা কি পাই? এ গ্রেটার দেন জি গ্রেটার দেন এইচ, অর্থাৎ এম গ্রেটার দেন জি এম গ্রেটার দেন এইচ এম। অর্থাৎ আমরা আগে যে সংক্ষিপ্ত করে লিখেছিলাম এ এম কে আমাদের নোটেশন সহজ করার জন্য এ এম কে এ লিখেছি, জি এম কে জি লিখেছি এবং এইচ এম কে এইচ লিখেছি। পরবর্তীতে আমরা সেটাকে আবার কি ঠিক করে দিলাম, এ এম গ্রেটার দেন আর ইকুয়াল টু জি এম গ্রেটার দেন এইচ এম, অথবা আমরা এ গ্রেটার দেন জি গ্রেটার দেন এইচ লিখলেও কোনো সমস্যা হতো না। কি শিক্ষার্থীবৃন্দ, খুব কি হাঁপায়ে উঠছ? বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যায়? মন্তব্য করো। আমার কোনো সমস্যা থাকলে তোমরা মন্তব্য করো, কোথাও বুঝতে না পারলে মন্তব্য করো, আমরা নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব, বিষয়টা বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতেও তোমাদের মন্তব্যকে দিয়ে কমেন্টের উত্তর দিতে পারবো। তোমরা
সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সম্বন্ধেও মন্তব্য করতে পারো। এখানে কী ধরনের সমস্যা হচ্ছে। আমাদের আসলে কি, আমরা শ্রেণীকক্ষে পাঠদান করার অভ্যাস থাকলেও আমাদের এই ধরনের লাইভ ক্লাস করার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো লাইভ ক্লাসের সুবিধা অসুবিধা আমরা খুব একটা বুঝতে পারছি না। তোমাদের ফিডব্যাক পেলে পরেই আমরা বুঝতে পারবো আসলে কি সুবিধা কি অসুবিধা। যদি তোমাদের মতামত দাও, সুচিন্তিত মতামত দাও, গঠনমূলক মতামত দাও, তাহলে পরে আমাদের এই প্রসেসটা আরও সফল হবে, আরও সুন্দর হবে, আমরা এটাকে আরও ফলপ্রসূ করতে পারবো। আমাদের বর্তমান যে বৈশ্বিক মহামারী চলছে, এই বৈশ্বিক মহামারী থেকে কবে উত্তরণ হবে সে সম্বন্ধে আমরা এখনও কোনো সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। কতদিন পর্যন্ত আমাদেরকে এই ধরনের গৃহবন্দী অবস্থায় থাকতে হবে, কতদিন পর্যন্ত আমাদের অচল অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে, আমাদের বন্ধ রাখতে হবে, বন্ধ থাকবে। তো তার মানে আমাদের ক্ষতিকে, এই যে ক্ষতি হচ্ছে, ক্ষতিকে পুষায় নেওয়ার জন্য আমাদের রাজশাহী কলেজ থেকে প্রতিটা ডিপার্টমেন্টই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে, প্রাণ চেষ্টা করে যাচ্ছে কীভাবে তোমাদেরকে পড়ালেখার মাঝে ফিরিয়ে রাখা যায়, উজ্জীবিত করা যায়, তোমাদের বাসায় বসে বোর্ড সময়টাকে কীভাবে ফলপ্রসূ করা যায়, কীভাবে গঠনমূলক কাজে লাগানো যায়, তারই প্রচেষ্টা হিসেবে রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, সীমিত সাধ্যের মধ্যে বাসায় থেকে কিভাবে আমরা এই কাজগুলোকে তোমাদেরকে পড়ালেখার মধ্যে অংশগ্রহণ করাতে পারি, কিভাবে পড়ালেখাকে সম্পৃক্ত করতে পারি। আমাদের একটা বিষয় তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা এই অচল অবস্থা থেকে বের হওয়ার পরপরই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপের পরপরই আমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, পরীক্ষায় বসতে হবে। যার কারণে এই সময়টাকে কোনোভাবেই হেলাফেলায় কাটানো যাবে না, হেলাফেলা করা যাবে না, অলসভাবে কাটানো যাবে না। আমাদের ঘরে থাকতে হবে। ঘরে থাকার, এটা পড়ালেখা করার, আমি মনে করি পড়ালেখা শিক্ষার্থীদের জন্য পড়ালেখা করার জন্য অত্যন্ত একটা ভালো সুযোগ। অন্যান্য সময় যখন আমরা বাইরে বের হওয়ার প্রয়োজন ছিল, বাইরে বের হতে হতো, কারণে অকারণে বাইরে ঘোরাঘুরি করতাম, পড়ালেখায় মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু এখন নিরুপায়, আমরা তো আর কোনো উপায় নেই। যার কারণে আমরা এইটাকে আমরা যদি নিরুপায় হয়েও যদি এই কাজটাকে আমরা যদি সফলভাবে কাজে লাগাতে পারি, তাহলে পরে আমাদের কি আর অনেকটাই ফলপ্রসূ হবে, কাজে লাগবে। আমরা পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না। পরীক্ষা ফর্ম ফিল আপ যখনই হোক, আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো, ভালো একটা প্রিপারেশন আমাদের হয়ে যাবে। যাক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। দেখাও যে n সমানুপাতিক সংখ্যার ক্ষেত্রে am ইন্টু hm ইকুয়াল টু gm স্কোয়ার, অর্থাৎ গাণিতিক গড় ইন্টু তরঙ্গ গড় ইকুয়াল টু জ্যামিতিক গড় স্কোয়ার। অর্থাৎ জ্যামিতিক গড় হবে গাণিতিক গড় এবং তরঙ্গ গড়ের বর্গমূলের সমান। অথবা এই প্রশ্নটি অন্যভাবেও আসে, যেভাবেই আসুক দুইটা প্রশ্নের উত্তর একই। a, ax স্কোয়ার ডট ডট কমা ax হোল টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার n-1 ধারাটি হতে দেখাও যে am ইন্টু hm ইকুয়াল টু gm স্কোয়ার। প্রমাণ ধরা যাক, আমরা a কমা ax স্কোয়ার কমা ax পাওয়ার n-1 কোনো সামান্য ধারার n সংখ্যক অশূন্য ধনাত্মক মান, n সংখ্যক অশূন্য ধনাত্মক মান, আমরা সর্বোচ্চ পাওয়ার x-1। কারণ কি, আমাদের প্রথমটাই কোনো পাওয়ার নেই। দেখো a সরাসরি আছে, কোনো পাওয়ার নেই, মানে কি
এ এক্স টু পাওয়ার 0, এ এক্স টু দ্য পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তার মান হচ্ছে 1, 1 সাথে এ গুণ করলে পারে কি হবে, একই হবে, এই থাকবে। তার মানে হচ্ছে যে যার কারণে এখানে এক্স আছে কিন্তু বোঝা যাচ্ছে না, এ এক্স টু পাওয়ার 0, তারপরটা কি এ এক্স টু পাওয়ার 1, তারপরের টার্মটা এ এক্স স্কোয়ার, তারপরের টার্ম এ এক্স টু পাওয়ার এন মাইনাস 1, কোনো সমানুপাতিক ধারার এন সংখ্যক অশূন্য ধনাত্মক মান। তার মানে কি লাস্ট টার্মটা এন মাইনাস 1 হলে পরেও 0 থেকে শুরু করে এন মাইনাস 1 মানে কি এন সংখ্যক 0 থেকে, আর 1 থেকে শুরু করলে এন পর্যন্ত যেহেতু 0 থেকে এক্স এর পাওয়ার 0 থেকে শুরু হওয়ার কারণে এটা এন সংখ্যক মান আছে। বোঝা গেছে এন সংখ্যক মানটা কেন এন সংখ্যক বললাম, কারণ হচ্ছে লাস্ট প্রথমটা শুরু হয়েছে 0 থেকে এন মাইনাস 1 মানে এন পর্যন্ত, আর যদি 1 থেকে এন পর্যন্ত যেত তাহলে পরেও এন পর্যন্ত যেত, যেহেতু ধারাটা শুরু হয়েছে 0 থেকে, এক্স এর পাওয়ার 0 থেকে, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার মান হচ্ছে 1, আর 1 এর সাথে এ গুণ করলে এই হয়, যার কারণে এ কমা এ এক্স কমা এ এক্স স্কোয়ার কমা ডট ডট এ এক্স টু পাওয়ার এন মাইনাস 1 সমানুপাতিক ধারার এন সংখ্যক অশূন্য ধনাত্মক মান। তাহলে পরে এই ধারাটার কি গাণিতিক গড় হবে, তাহলে পরে এগুলাকে সবগুলো যোগ করব, যোগ করার পরে এন দিয়ে ভাগ করলে পরে যেটা হবে সেটাই হচ্ছে তার গাণিতিক গড়। এখান থেকে প্রতিটার সাথে দেখো এ আছে, এ কমন, তাহলে পরে এটাকে আমরা কমন বের করে নিই। এ কমন বের করে নিলে পরে প্রথমটা হচ্ছে কি 1, আমরা বলেছিলাম এর সাথে 1 আছে গুণ আকারে, সেই 1 আলাদা হয়ে গেল, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু পাওয়ার n minus 1 divided by n। এখন আমরা দেখি জ্যামিতিক গড় কি হবে। জ্যামিতিক গড় এটা কি সবগুলো টার্ম গুণ করলাম, তার পাওয়ার কি হবে, যে পদ সংখ্যা দ্বারা তততম মূল হবে, তাহলে পরে 1/n হবে, যেহেতু এনটা পদ আছে এখানে, তাহলে পরে এখান থেকে আমরা কি এটাকে আগের মতো এটাকে বের করে নিই। এখানে এ আছে, কত সংখ্যক এ আছে, এন সংখ্যক এ আছে, এবং তার পাওয়ার আছে কি 1/n, যার কারণে এটা এ আছে এর পাওয়ার হবে কি এন, এবং তার কি হবে, যেহেতু এরা গুণ আকারে আছে তার মানে হচ্ছে কি পাওয়ার হবে এন, আর যদি যোগ থাকলো এন থাকতে হচ্ছে গুণ আকারে, আর যেহেতু এটা হচ্ছে কি যেহেতু এইগুলো টার্মগুলাই আছে গুণ আকারে, সেজন্য এদের এন হবে হচ্ছে পাওয়ার আকারে, ইন্টু এর পাওয়ার এন, তার হোল পাওয়ার হচ্ছে 1/n। সাথে আমরা কি এখানে এ 1 থাকার কথা, 1 লেখা কোনো গুণের সাথে 1 লেখা যে কথা, না লেখা একই কথা, যার কারণে আমরা এক্স থেকে শুরু করলাম, এক্স ইন্টু এক্স স্কোয়ার ডট ডট এক্স টু পাওয়ার এন মাইনাস 1, তার পাওয়ার কি হবে 1/n। এখন এখানে দেখো এন, এই এন আর এন কাটাকাটি যায়, তাহলে থাকলে শুধু এ ইন্টু এক্স এর, এখানে এটার পাওয়ার এক্স, শুধু এক্স আছে, তার মানে এখানে একটা পাওয়ার 1 আছে, তাই তো, যেহেতু এগুলা গুণ আকারে আছে, তার নিচের বেসগুলা সবই এক, যার কারণে হচ্ছে পাওয়ারগুলা কি পাওয়ারগুলা যোগ হয়ে যায়, বেস যদি 1 থাকে তার পাওয়ারগুলা যোগ হয়ে যায়, তার মানে এক্স এর সাথে তার পাওয়ার এক্স এর পাওয়ার 1 যোগ এক্স এর পাওয়ার 2 যোগ প্লাস ডট ডট এন মাইনাস 1, তার আবার কি হোল পাওয়ার আছে 1/n, তার হোল পাওয়ার দিলাম 1/n। এখন এখান থেকে আমরা কি করতে পারি, a প্লাস 1 প্লাস 2 প্লাস ডট ডট এন মাইনাস 1, এটার এই যে ধারাটার যোগফল কি হবে আমরা জানি, এন সংখ্যক, যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার হচ্ছে কি ধারার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, যেহেতু এখানে ওই সমীকরণ আমরা বসাই, এখানে লাস্ট টার্ম হচ্ছে n-1, তার মানে হচ্ছে কি হবে n-1 ইন্টু n-1 প্লাস 1, তাই তো, ডিভাইডেড বাই 2। সূত্র বসাই দিলাম আমরা, n-1, বাকিটা 1 -1 আর প্লাস 1 এ কেটে গেল, থাকলো কি n ইন্টু n-1/2 ডিভাইডেড বাই 1 কি পাওয়ার হচ্ছে 1/n। এখন এই যে সেটাকেই আমরা এখানে আরেকবার লিখেছি, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, তার পাওয়ার 1/n, তার সাথে তো আগের মতো এ রয়েই গেল। এখন এ ইন্টু
দেখো এখানে এই যে পাওয়ার আছে, এই পাওয়ার 1/n, আর এইটা পাওয়ার আছে হচ্ছে n। এই যে 1/n আর এই n কাটাকাটি যায়, এই কাটাকাটি যে থাকে a ইন্টু এক্স টু পাওয়ার n মাইনাস 1/2, অর্থাৎ এইটা নিচে আছে আর এটা উপরে আছে, তার মানে কি সব এইগুলাই হচ্ছে কি পুরোটাই হচ্ছে এক্স এর পাওয়ার। তাহলে পরে এই উপর আর নিচের জন্য কি হয়, কাটাকাটি চলে যায়, কাটাকাটি যেয়ে শুধু n মাইনাস 1/2 থেকে যায়। তো আমরা রেখলাম ওই পর্যন্ত। তারপরে এখন দেখা যাক জিএম স্কোয়ার ইকুয়াল টু, আমরা ওইটাকে শুধু জিএম এ পেয়েছিলাম, তাহলে জিএম স্কোয়ারটা বের করে রাখি, এ স্কোয়ার ইন্টু এক্স ইন্টু n-1/2 ছিল, এই যে স্কোয়ারের জন্য 2 কেটে গেল, বাই 2 ছিল যেটা, সেটা স্কোয়ারের জন্য কেটে গেল। এখন আমরা তরঙ্গ গড় দেখি, তরঙ্গ গড় কি হবে, 1/a প্লাস 1/ax প্লাস 1/ax স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 1/ax পাওয়ার n-1 ডিভাইডেড বাই n, অর্থাৎ উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানই হচ্ছে তরঙ্গ গড়। আমরা উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকেই তরঙ্গ গড় বলছি তো সংজ্ঞা অনুসারে। তাহলে পরে এটাকে কি করতে পারি, এই যে এই এনটাকে আমরা উপরে নিয়ে যাই, এই এনটাকে আমরা উপরে নিলেও কোনো সমস্যা হবে না, উল্টায় যায়। তাহলে পরে এন উপরে নিয়ে গেলাম এবং কি এই যে এই টার্মটাকে আমরা লসাগু করলাম, এই টার্মটাকে আমরা লসাগু করলে পরে এ এক্স টু দ্য পাওয়ার এনই হবে হচ্ছে এর লসাগু, এর লসাগু হয় এই এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার n-1, এটার লসাগু করলে পরে এর লসাগু হয় এক্স এক্স টু দ্য পাওয়ার n-1। তাহলে আমরা এটাকে এখন লসাগু করলে পরে এক্স এই টার্মটা আমরা এখানে পেতে পারি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এইটাকে আবার উপরে নিয়ে যাই, আবার যদি উপরে নিয়ে যাই তাহলে যেটা হয় এন এক্স টু পাওয়ার n-1, আর এনটা রয়েই গেল, তার মানে কি এন এক্স টু পাওয়ার n-1 ডিভাইডেড বাই, এটাকে আমরা সোজা করে লিখি, এখন এটা উল্টো করে লেখা ছিল, এটা আমরা এখন কি সোজা করে লিখতে পারি a1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার -1। তো এখন আমরা তিনটা টার্মই আমাদের জানা, অ্যারিথমেটিক মিন আমরা জানা হয়ে গেছে, হারমোনিক মিনটাও আমাদের জানা হয়ে গেছে, জিওমেট্রিক মিনটাও জানা হয়ে গেছে। এখন আমাদেরকে যে সমীকরণটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণের দিকে অগ্রসর হই। আমরা প্রথমে তিনটা আলাদা আলাদা করে বের করে নিলাম, গাণিতিক গড় বের করলাম, তরঙ্গ গড় বের করলাম, হারমোনিক জ্যামিতিক গড় বের করলাম। এখন আমরা আমাদের যেভাবে প্রমাণ মিলাইতে বলা হয়েছে সেটা একটু আমরা করে দেখি। এখন এ এম ইন্টু এইচ এম, আমরা এ এম এর মানটা বের করে রাখছিলাম, সেটা এখানে বসালাম, এবং এইচ এম এর মান যেটা ছিল সেটাও আমরা এখানে বসাই দিলাম। বসাইলে কি হয় দেখো, এখানে এই টার্মটুকু, এই যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু পাওয়ার n-1, আর এখানেও একই টার্ম আছে, এই দুইটা টার্ম কাটাকাটি চলে যায়। আবার এখানে দেখো এন, এই এন এবং এখানেও একটা এন আছে, এই এনটা কি কাটাকাটি চলে যায়, এই দুইটা কাটাকাটি গেলে আমাদের আর থাকে কি এ দুইটা আছে এক্স টু পাওয়ার n-1, তার মানে কি এ স্কোয়ার এক্স টু পাওয়ার n-1। এইটাই হচ্ছে কি ছিল, এটা আমরা জ্যামিতিক গড় স্কোয়ার করে এইটাই পেয়েছিলাম। তো তাহলে তার মানে এটা ইকুয়াল টু কি জিএম স্কোয়ার বলা যায়। তার মানে আমরা এটা থেকে বলতে পারি কি এ এম ইকুয়াল টু এইচ এম, সরি এ এম ইন্টু এইচ এম ইকুয়াল টু জিএম স্কোয়ার, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। কি খুব বেশি কঠিন লাগলো? খুব বেশি কঠিন হওয়ার কথা না, একেবারে খুবই সুন্দর করে ভেঙে ভেঙে বলা আছে এখানে সব কিছু। তোমরা যদি প্রথমে বুঝতে না পারো বারবার ভেঙে ভেঙে যদি কি ভিডিওটা যদি বারবার প্লে করে দেখো তাহলে পরে নিঃসন্দেহে বুঝতে পারবা, আমার বিশ্বাস কোনো অসুবিধা হবে না। আর যদি কোথাও আটকে যাও, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানালে আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। কি খুব বেশি বড় হয়ে যাচ্ছে লেকচার? আজকে কি এখানেই রাখবো? না, এখানেই রাখবো না, আর ছোট্ট একটা অঙ্ক করেই আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ছোট্ট একটা অঙ্ক, একটু ধৈর্য ধরো, আর ছোট্ট আরেকটা অঙ্ক করেই আমরা শেষ করব। ছোট্ট একটি অঙ্ক করে আমরা আজকে শেষ করব। কোনো একটা প্রশ্ন, কোনো নিবেশনের জিএম ইকুয়াল টু 9 এবং এইচ এম ইকুয়াল টু 4 হলে নিবেশনটির
am কত, অর্থাৎ কোনো নিবেশনের জ্যামিতিক গড় 9 দেওয়া আছে, তরঙ্গ গড় 4 দেওয়া আছে, তাহলে নিবেশনটির গাণিতিক গড় কত হবে? তোমরা দেখেই বুঝতে পারছো আমরা মাত্র এই টাইপের একটা অঙ্ক, এই অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিনের রিলেশন দেখে আসলাম। তার মানে অঙ্কটা একেবারে ইজি হবে, তোমরা বুঝতেই পারছো। কোনো রকম অসুবিধাই তোমাদের পোহাতে হবে না এই অঙ্কটা করার জন্য। তবুও আমি একটু সমাধান করে দিই তোমাদের, কেমন? সমাধান দেওয়া আছে gm = 9, যা দেওয়া আছে সেটাই আমরা লিখলাম। অঙ্ক করার সিস্টেম যেটা দেওয়া আছে লিখে নিতে হয়। দেওয়া আছে 9 আর আছে কি hm = 4। তাহলে পরে আমরা জানি am × hm = gm²। তাহলে পরে আমরা এখান থেকে কি am কে আমাদের বের করতে হবে। am যদি বের করতে হবে তাহলে am কে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে ট্রান্সফার করে দিই, তাহলে gm² / hm। তাহলে এখন মান বসাই, gm = 9, 9² / 4, 9² মানে কি 81 / 4, তাহলে ভাগ করলে যা হয় 20.25, তাই তো? 20.25 হলো আমাদের অঙ্কের আনসার। খুব সোজা ছিল না? খুব ইজি ছিল। এ ধরনের অঙ্ক কুইজ প্রশ্নে তোমরা জানো, তোমাদের প্রশ্নের সিস্টেম যেটা ক বিভাগে 10টা প্রশ্নের আনসার করতে হয়। প্রতিটা প্রশ্নের পূর্ণ নম্বর থাকে 1। এই ধরনের অঙ্ক 1 নম্বরের হয়ে ক বিভাগে আসে। তো ইজিলি একেবারে 1 পাওয়ার জন্য কোনো ডাউট ছাড়াই আমরা এই ধরনের অঙ্ক করতে পারি, শেষ করতে পারি, তাই তো? কোনো রকম সমস্যা হওয়ার কথা না। এই ধরনের অঙ্ক আমরা কিছু থিওরামের সাথে সাথে অঙ্ক করে দেখব। প্রিভিয়াস ইয়ারে এটাও একটা প্রিভিয়াস ইয়ারে এসেছে এই অঙ্কটা, সেখান থেকে আমাদের এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা আমি নিয়েছি, এটা আমার কোনো বানানো কোনো বই থেকে নেওয়া না, একের বোর্ড প্রশ্ন থেকে নিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের, তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের প্রশ্ন সম্বন্ধে ধারণা পেতে পারো। তো আজকে এখানে রাখতে যাচ্ছি, তোমরা এটার প্রস্তুতি নেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল তোমাদের জন্য। এই থিওরাম থেকে, এই যে থিওরামগুলো দেখানো হলো, এই থিওরাম থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই, একেবারে শিওর থাকো। এই কয়টা প্রশ্ন থেকে তোমাদের আজকের এই লেকচারতে একটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। তো এই 4টা প্রশ্ন থেকে দেখো কত ইজি হয়ে গেল। এই 4টা প্রশ্ন থেকে যদি একটা প্রশ্ন পাওয়া যায় তাহলে কি খুবই ভালো কথা না? একটা সুখবর। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। তোমরা সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।